সেদিন ছিল রবিবার। বহুদিন ধরেই ভাবছিলাম আমার বসার ঘরের আলমারিটা একটু গোছাবো। অনেক পুরনো কাগজপত্র পত্রিকায় আলমারিটা বোঝাই হয়ে আছে। অনেক দরকারি কাগজ খুঁজেই পাই না, এমন অবস্থা হয়েছে তার। গোছাতে গোছাতে হাতে এলো বহু পুরনো দিনের একটা বই। বইটা পুঁথির মতো দেখতে। আমি ঠিক বুঝতে পারলাম না পুঁথিটা এখানে এলো কি করে। কেউ হয়তো দিয়েছে, কিন্তু মনে করতে পারলাম না কে দিয়েছে। এটা বহু পুরনো, যে আমাকে দিয়েছিল সে নিশ্চয়ই পুরনো অবস্থাতেই দিয়েছিল। উল্টে পাল্টে দেখলাম সংস্কৃত ভাষায় লেখা, মন্ত্রের মতোই লেখা, কিন্তু কোন পুজোর মন্ত্র ঠিক বুঝতে পারলাম না। এটা আলাদা করে এক জায়গায় রেখে দিলাম। আজ বিকেলে তারানাথ তান্ত্রিক মানে আমাদের ঠাকুর মশাইয়ের বাড়িতে সান্ধ্যকালীন সাপ্তাহিক আড্ডা বসবে। সেখানেই এই পুঁথির মতন বইটা ঠাকুর মশাইকে দেখাবো ঠিক করলাম। বিকেল হতেই বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। সঙ্গে নিলাম কিছু ভালো জাতের তামাক। এখন ঠাকুর মশাইয়ের খুব হুঁকো টানার নেশা হয়েছে। 500 সিগারেট তিনি বেশি খরচ করতে চান না। একটা খেয়েই তিনি বাকিগুলো সারা সপ্তাহের জন্য রেখে দেন। তাই গল্পের মাঝে একটু তামাক না হলে তার গল্প বলার মেজাজটা নাকি আসে না। আর তেলে ভাজা তো থাকেই। এই শীতের সন্ধ্যায় মুড়ি তেলে ভাজার সাথে ঠাকুরমশাইয়ের জীবনের সব গা ছমছমে অভিজ্ঞতা শুনতে শুনতে কি যে শিহরণ লাগে তা ঠিক ভাষায় বোঝানো যাবে না। শীতের বেলা তাই একটু তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। মন্ত্র লেখা বইটা সঙ্গে নিয়েছি। বইটা সম্পর্কে একটা কৌতূহল ছিলই। ঠিক করেছিলাম কিশোরী আসার আগেই এই বিষয়ে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে নেব। কিশোরী এলেই নানা রকম কথা বলে অনেক সময় ঠাকুরমশাইকে রাগিয়ে দেয়। তারপরে ঠাকুরমশাইকে আবার অনেক সাধ্য সাধনা করে গল্প বলাতে হয়। তাই এই পুঁথিটার বিষয়ে আগেই কথা বলে নেওয়া ভালো। বিকেল 4টের মধ্যেই পৌঁছে গেলাম মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ি। দরজায় কড়া নাড়লাম। ঠাকুরমশাই এসে দরজা খুলে বললেন, এই তো, এসো এসো, ভালো করেছ, তাড়াতাড়ি এসে গেছো। শীতের বেলায় তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। একবার আড্ডায় বসে গেলে আবার তোমাদের সময়ের জ্ঞান থাকে না। ঠাকুরমশাইয়ের কথা শুনে একটু মনক্ষুণ্ণ হলাম। শুধু কি আমরা আড্ডায় মজে যাই, তিনিও তো তার অতীত জীবনের গল্প বলার সময় যেন তার অতীত সময়ে ফিরে যান। চা তেলে ভাজা সহযোগে আমাদের এই আড্ডাটা তিনিও খুবই উপভোগ করেন। যাক, মুখে কিছুই বললাম না। ভেতরে ঢুকে ছোট তক্তপোষটার ওপর বসলাম। ঠাকুরমশাই আমার সামনে এসে বসলেন। দেখলাম ঠাকুরমশাইয়ের গায়ে একটা পুরনো শাল জড়ানো রয়েছে। এই শীতে তিনি বেশ কষ্ট পাচ্ছেন। মুখে কিছু বললাম না ঠিকই, তবে ঠিক করলাম পরের দিন ঠাকুরমশাইয়ের জন্য একটা শাল নিয়ে আসব। বললাম, হ্যাঁ মানে শীতটা ভালোই পড়েছে, মকর সংক্রান্তি আসছে কি না, এবার মকর স্নানে কোথাও যাবেন না ঠাকুরমশাই? আর কোথায় যাব, সেসব দিন গেছে। একবার কুম্ভ মেলায় গিয়ে এক কাণ্ড ঘটেছিল, সে গল্প তোমাদের বলেছি। আর পুণ্যের লোভ আমার কোনোদিনই তেমন ছিল না। পাপ পুণ্য এসব মানুষ জীবনের চর্চার ফলাফল। একদিন তীর্থ স্নান করলে সব পাপ ধুয়ে যাবে, আমি এ কথা বিশ্বাস করি না। জীবনে সৎ পথে সঠিকভাবে চললে এমনিই পুণ্য হবে, আর অসৎ পথে চললে পাপ হবে। এটাই হচ্ছে সোজা কথা। আপনার কাছের থেকে এইসব কথা শোনার জন্যই তো এখানে আসি ঠাকুরমশাই। শুধু কি আর গল্প শুনতে আসি? বই পড়ে কি আর এসব জ্ঞান লাভ করা যায়? আপনিই বলুন। হ্যাঁ ঠাকুরমশাই, এই বইটা দেখুন তো। এই বইটা আজ খুঁজে পেয়েছি আমার বাইরের আলমারিটা থেকে। কিসের বিষয়ে বইটায় লেখা রয়েছে তা বুঝতে পারছি না। সংস্কৃত অল্প অল্প আমি পড়তে পারি, কিন্তু এটা কিছু বুঝতে পারছি না। দেখুন তো। ঠাকুরমশাই আমার হাতের থেকে বইটা প্রায় কেড়ে নিয়ে বললেন, না না না, যদি অর্থ বুঝতে না পারো তাহলে কোনো মন্ত্র উচ্চারণ করবে না, বিপদ ঘটে যেতে পারে। একবার এই রকম বিপদে আমি কিন্তু পড়েছিলাম। এমন সময় কিশোরী এসে বেশ গোসা দেখালো। সে মনে করলো আমরা তাকে ছাড়াই হয়তো গল্পের আড্ডা শুরু করে দিয়েছি। সেই কথা বলতে তারানাথ হাসি মুখে বললে, আরে না না,
আমাদের কি এত সাহস আছে যে তোমায় ছাড়াই গল্প শুরু করে দেব? আর সিগারেট না পেলে কি গল্প শুরু করা যায়? তাও দেখি একটা পাসিং শো এনেছো তো নাকি? বলছিলাম যে না বুঝে কোনো মন্ত্র উচ্চারণ করা উচিত নয়, তাহলে বিপদ হতে পারে। এইরকম একটা বিপদের মুখোমুখি হয়েছিলাম আমি। আসলে ঠিক আমি নই, বিপদে পড়েছিল একটি ছেলে। তোমাদের থেকে বয়সে ছোটই হবে। সে এক অদ্ভুত বিপদ। তারানাথ একটা পাসিং শো সিগারেট ধরিয়ে বলতে শুরু করলেন। তখন আমার বয়স অল্প। ঘুরতে ঘুরতে একটু দূরের দিকেই চলে গিয়েছিলাম। সেখানে একটা বট গাছের তলায় বসে আছি। বীরভূমের দিকেই হবে জায়গাটা, একটা গ্রাম। দুপুরে খুব গরম। বটতলায় বসে আছি, এমন সময় একটা গরুর গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গরুর গাড়ি থেকে নেমে এলেন এক ভদ্রলোক। তিনি আমার পাশে এসে বসলেন। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। তার হাতে একটা ঘটি। তিনি ঘটি থেকে জল নিয়ে ঘাড়ে মুখে থাবড়ে থাবড়ে জল দিতে লাগলেন। আমার মনে হলো ভদ্রলোক অসুস্থ বোধ করছেন। আমি বললাম, আপনি কি অসুস্থ বোধ করছেন? শুনছেন? ভদ্রলোক ততক্ষণে প্রায় এলিয়ে পড়েছেন। গরুর গাড়ির গাড়োয়ান এসে উদ্বিগ্ন মুখে তার দিকে তাকিয়ে আছে। আমি আমার ঝোলার মধ্যে থেকে কয়েকটা বাতাসা তার ঘটির জলের মধ্যে মিশিয়ে মুখে একটু একটু করে দিতে লাগলাম। তারপরে একটা কাপড় জলে ভিজিয়ে তার গা হাত পা মুছিয়ে দিলাম। গাড়োয়ান গরুর গাড়ি থেকে একটা হাত পাখা নিয়ে এসে হাওয়া করতে শুরু করলো। একটু পরে ভদ্রলোক চোখ মেলে চাইলেন। ভদ্রলোকের বয়স হবে প্রায় 50-এর কাছাকাছি। বেশ অবস্থাপন্ন, পোশাক দেখে বোঝা যায়, কিন্তু কোনো কারণে বেশ বিধ্বস্ত। আমি কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইলাম। তিনি তখন নিজেকে সামলাবার চেষ্টা করছেন। আমি বললাম, যত চিন্তা করবেন তত চিন্তা আপনাকে চেপে ধরবে। আর এমন বিষয় নিয়ে চিন্তা করছেন, সেই চিন্তার আপনি কোনো সমাধান করতে পারবেন না। ভদ্রলোক কেমন যেন অবাক হয়ে আমার দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, তুমি কে বাবা? আর কি করেই বুঝলে যে আমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছি? হ্যাঁ, সেটা নাইবা জানলেন, কিছু কিছু জিনিস বোঝা যায়, মানে আমি বুঝতে পারি। আপনি ভদ্রলোক গরুর গাড়িতে করে এই গ্রামে এসেছেন, কিন্তু দুপুরবেলায় এই গরমে কারো বাড়িতে ওঠেননি, রাস্তায় অসুস্থ হয়ে পড়েছেন, কেউ আপনার সঙ্গে নেই, তাহলে নিশ্চয়ই একটা কোনো জরুরি দরকারে এখানে এসেছেন। কিন্তু দরকারটা বোধহয় আপনার মেটেনি। আসলে মানুষ যখন তার নিজের সন্তানকে নিয়ে বিপদে পড়ে, তখন সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একটা দরকারেই এখানে এসেছিলাম, কিন্তু কিছুই হলো না জানো। কিভাবে যে কি হবে তাও জানি না। কিন্তু বাবা, আমার মনে হচ্ছে তুমি নিজেও এই গ্রামের লোক নাও, আর আর তুমি মন্ত্রতন্ত্র কিছু জানো। না না, তেমন কিছু না। হ্যাঁ, এটা ঠিকই ধরেছেন, আমি এই গায়ের নই, আমি অন্য জায়গা থেকে এসেছি, আবার অন্যদিকে চলে যাব। তবে আপনাকে বেশ অসুস্থ মনে হচ্ছে, কিন্তু কত দূর আপনার বাড়ি? হ্যাঁ, অসুস্থ তো বোধ করছি। আসলে আমার বাড়ি পাশের গায়ে, এখান থেকে অনেকটা দূরে। বাবা, তোমাকে একটা কথা বলবো? মানে, তোমার যদি কোনো অসুবিধা না থাকে।
এ, আমার সঙ্গে একটু যাবে? মানে আমার বাড়িতে একটু যাবে আমার সঙ্গে? আমি তখনই কোনো উত্তর দিলাম না। আমার যদিও কোথাও যাবার তাড়া ছিল না। বহুদিন বাড়ি ছাড়া থাকার কারণে আমার মায়ের মুখটা খুব মনে পড়ছিল, তাই বাড়ির দিকেই যাচ্ছিলাম। কিন্তু ভদ্রলোকের কথা শুনে মনে হলো বয়স্ক মানুষ বিপদে পড়েছেন, রাস্তায় তাকে একা ছেড়ে দেওয়া উচিত নয়। আর তাছাড়া তোমরা তো জানো, কিছু কিছু বিষয় বোঝার মতো ক্ষমতা আমার ছিল। ভদ্রলোক তার সন্তানকে নিয়ে কোনো সমস্যায় পড়েছেন, এটা আমি বুঝতে পারছিলাম। যদি আমার দ্বারা কোনো উপকার তার হয়, তাই ভদ্রলোকের কথায় রাজি হয়ে গেলাম। গাছের ছায়ায় বসে কিছুটা সুস্থ হবার পর তাকে নিয়ে গরুর গাড়িতে চড়ে বসলাম। গ্রামের উঁচু নিচু রাস্তায় গরুর গাড়ি চড়ে যাওয়া যে কি কঠিন আর কষ্টকর ব্যাপার, সেটা যাদের অভিজ্ঞতা আছে তারাই জানে, ও তোমরা এখনই বুঝবে না। যাই হোক, প্রায় 1.5-2 ঘন্টা লাগলো পাশের গাঁয়ে পৌঁছতে। যখন রওনা দিয়েছিলাম তখন সূর্য মাথার উপরে ছিল, আর পৌঁছালাম যখন সূর্য হেলে পড়েছে। গায়ের ভেতর দিয়ে কিছুটা যাবার পর একটা ছোট রাস্তা দিয়ে আরো কিছুটা গেলাম। তারপর গিয়ে একটা পাকা দোতলা বাড়ির সামনে এসে গরুর গাড়ি থামল। গাড়োয়ান প্রথমে নেমে উঠোন পেরিয়ে বাড়ির সামনে গিয়ে হাঁকাহাঁকি শুরু করলো। একজন চাকর বেরিয়ে এলো, তার পেছনে একজন ঘোমটা দেওয়া মহিলা। গাড়োয়ান তাদের কিছু বলতে তারা ছুটে এলো গরুর গাড়ির সামনে। আমি তখন ধরে ধরে ভদ্রলোককে নামাচ্ছি। আমি বললাম, ব্যস্ত হবেন না, উনি এখন ঠিক আছেন। পথে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। চাকর এসে তাকে ধরে ধরে ভেতরে নিয়ে গেল, একটা চেয়ারে বসিয়ে দিল। দরজার কাছে আমি দাঁড়িয়েছিলাম। ভদ্রলোক তখন বললেন, বাবা, তুমিও এসো। এই রে রঘু, উনি আমার সাথে এসেছেন। এনার থাকা খাওয়ার একটু ব্যবস্থা করো। তোমার নামটা কি বলছিলে যেন? ও হ্যাঁ, এই তারানাথ চক্রবর্তী। তা তুমি তো ব্রাহ্মণ মানুষ। এই রঘু, একে যত্নার্থীর ব্যবস্থা করো। এই কোনো ত্রুটি যেন না হয়, ঠিক আছে? কোনো ত্রুটি যেন না হয়। না না, আমার জন্য ব্যস্ত হবার দরকার নেই। আমার জন্য আলাদা খাবার ব্যবস্থা করারও দরকার নেই। আপনাদের যা হয় তাই দুটি দেবেন আমাকে। একটা চাকর এসে ভদ্রলোকের সেবা শুশ্রূষা করছিল। ভদ্রলোক বললেন, এখন ঠিক আছি, তুই যা, এখন যা। হ্যাঁ বাবা, এবার তোমাকে আমার পরিচয়টা দিই। আসলে গরুর গাড়িতে তো কথা বলার মতো অবস্থায় ছিলাম না। আমার নাম হলো কমল রায়। আমার দাদু এই ব্রিটিশ সরকারের থেকে রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন। বর্ধমানের দিকে আমাদের অনেক জমি জমা আছে, কিন্তু আমি পড়াশোনা করে ব্রিটিশদের অধীনেই চাকরি নিয়েছিলাম, কালেক্টর হয়েছিলাম। সারা জীবন বিভিন্ন জায়গায় ঘোরার পর রিটায়ারমেন্টের পর এখানে এসেই বাড়িটা কিনেছি। এটা ছিল এখানকার একটা ছোটোখাটো জমিদারের বাড়ি, মানে সাহেব জমিদার। তিনি বাড়ি বিক্রি করে ইংল্যান্ডে ফিরে যান। চাকরি সূত্রে আমার অনেক ইংরেজ কর্মচারীর সাথেই পরিচয় ছিল। ওই তাদের একজনের মাধ্যমেই এই বাড়িটা আমি কিনি আর কি। আমার 3 সন্তান, 2 মেয়ে আর 1 ছেলে। 2 মেয়ের আগেই বিয়ে হয়ে গেছে। এখন এ বাড়িতে আমি আর আমার ছেলেই থাকি, আর ওই ঝি চাকর ওরা আছে। আমার স্ত্রী মারা গেছেন অনেকদিন আগে। শহরেও আমার একটা বাড়ি আছে, কিন্তু এখন আমরা এখানেই থাকি। তুমি তুমি ঠিকই ধরেছিলে বাবা। আসলে আমার ছেলেকে নিয়ে আমি সমস্যায় পড়েছি এখন। আমার ছেলে ছোট থেকে একটু বেশি অনুভূতিশীল।
শহরে, মানে কলকাতায় সে কলেজে পড়তে গিয়েছিল। সেখানে সে স্বদেশীদের সাথে জড়িয়ে পড়ে, ফলে তাকে নিয়ে আমরা এখানে চলে আসি। আমার ছেলের খুব পড়াশোনার আগ্রহ, এর মধ্যে বেশ কিছু সংস্কৃত ভাষায়, ইংরেজি ভাষায় অনেক অনেক পুরনো বই ছিল। সেই বইগুলো নিয়ে সে থাকতো। বাড়ির লোকের সাথে কথা বলা কমিয়ে দিল। এখন তো তার ঘর থেকেই প্রায় সে বেরোয় না। তার এই হাব ভাব দেখে আমি বেশ চিন্তিত হয়ে পড়ি। ওকে বিয়ে দেওয়ার জন্য আগে থেকেই মেয়ে দেখা শুরু করেছিলাম। বিয়ে প্রায় স্থিরও হয়ে গিয়েছিল একটা, কিন্তু কিন্তু এই সময় এইসব শুরু হলো জানো। সেখান থেকে একটু দূরে একটা শ্মশানে যেতে শুরু করলো। প্রথমে তো আমরা কিছু বুঝিনি। দু একজন গ্রামের লোক তাকে যেতে দেখেছে। আমাদের চাকর যে দেখলে আর কি, ওই রঘু রঘু একদিন লক্ষ্য করলো যে সে ভোরবেলা ফিরছে। তারপরে আমি লোক লাগালাম ওর পেছনে। তারা খবর দিল শ্মশানে নাকি একজন তান্ত্রিক এসেছে। আমার ছেলে, মানে দীপু নাকি তার কাছে গিয়ে বসে থাকে। প্রথমে আমরা তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে তো আমাদের সাথে কথাই বলতে চায় না। এখন তো সে ঘর থেকেও বেরোয় না। বেরোলেও আমাদের সামনে দিয়ে সোজা হেঁটে চলে যায়, তাকায় না পর্যন্ত। আমি শহরের ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। এখন তো একদম আমাদের হাতের বাইরে চলে গেছে। কি করব জানি না। এই পর্যন্ত বলে কমলবাবু একটু থামলেন। তাকে খুব হতাশ লাগছিল। তিনি আবার বলতে শুরু করলেন। কোনো উপায় না দেখে আমি পাশের গ্রামের একজন বাবাজির কাছে গিয়েছিলাম। আসলে আমার এক বন্ধু এসেছিল। সে কোথা থেকে শুনেছিল ওই বাবাজির কথা। তিনি নাকি ভূত প্রেত, মারণ উচাটন এসব থেকে মানুষকে ছাড়িয়ে আনতে পারেন। সেই জন্যই ওই গ্রামে গিয়েছিলাম। তবে যদিও ওনার সঙ্গে দেখা হয়নি, তার পরের কথা তো তুমি সবই জানো। কি যে করবো বাবা জানি না। এদিকে দীপুর বিয়ের দিনও এগিয়ে আসছে। আত্মীয় স্বজন কাউকে এইসব কথা বলা যায় না, এমনকি আমার মেয়েদেরও আমি এসব কথা বলিনি। ওকে নিয়ে যে এই জায়গা ছেড়ে চলে যাব সেটাও তো সম্ভব নয়। জানো, ওকে ঘরে আটকে রাখতেও চেষ্টা করেছিলাম বহুবার, কিন্তু সে দরজা ধাক্কাধাক্কি করে নিজেকে রক্তারক্তি করে ফেলেছিল। মানে ঘরেই থাকতে চাইছে না। কি যে করবো আর কি করবো না। এই সময় ভেতরের দরজা দিয়ে একটি 20-22 বছরের ছেলে বেরিয়ে এসে আমাদের সামনে দিয়ে হেঁটে সোজা বাইরের দরজা দিয়ে বেরিয়ে গেল। সে আমাদের দিকে তাকালোও না। কমলবাবু সোজা হয়ে বসে তাকে ডাকার চেষ্টা করলেন। বাবু, বাবু, বাবু কোথায় আছিস? শোন, শোন বাবা, শোন বাবু, এই রঘু। রঘু নামের চাকরটি ভেতর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলো। কমলবাবু তাকে বললেন, রঘু বাবু কোথায় গেল দেখ, ওর সঙ্গে যা, ওর সঙ্গে যা, ওকে একা ছেড়ে দিস না। যা, শিগগিরি যা, শিগগিরি যা। রঘু ছুটে বেরিয়ে গেল। কমলবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, দেখলে তো বাবা, কিরম ভাবে কোনো কথা না শুনে বেরিয়ে গেল। কিছু বুঝলে তুমি? রঘু গেল পেছন পেছন বটে, কিন্তু ও একটু পরেই ফিরে আসবে। আমার বাবু আর ফিরে আসবে না। ওই শ্মশানেই থাকবে অনেক রাত অবধি, তারপরে ফিরে আসবে। আমি ওই তান্ত্রিকের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারতাম, কিন্তু আমার ছেলেটার মাথা খাচ্ছেন উনি। কিন্তু তার বিরুদ্ধে কিছু করতে গেলে যদি সে আমার ছেলের ক্ষতি করে দেয়। শুনেছি এইসব তান্ত্রিকদের নাকি অনেক রকম ক্ষমতা থাকে।
ভালো করার ক্ষমতা না থাক, খারাপ করার ক্ষমতা তো অনেক থাকে। সেই ভয়ে কিছু করতে পারি না। আমি একবার ভাবলাম ছেলেটির পেছন পেছন যাই, কিন্তু সে যদি আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়ে, সে কথা ভেবে তখনই গেলাম না। যদি নিজেই ফিরে আসে তো ভালো, না হলে একটু রাতে আমি শ্মশানে যাব ঠিক করলাম। একজন কাজের মহিলা আমাদের জন্য কিছু জলখাবার নিয়ে এসে সামনে সাজিয়ে দিল। খেতে ইচ্ছে করছিল না। সত্যিই তো ভদ্রলোকের মনের অবস্থা খুবই খারাপ। আর তাছাড়া ছেলেটি কোনো বৎসঙ্গে পড়েছে হয়তো। আমি হাত গুটিয়ে বসে আছি দেখে কমলবাবু বললেন, তুমি কিছু খেয়ে নাও বাবা, আমিও খাবো। না খেয়ে সবাই মিলে অসুস্থ হতে কোনো লাভ নেই। এত বড় বাড়িতে আমরা মাত্রই কয়েকজন থাকি। অন্তত আমাকে তো শক্ত থাকতে হবেই। নাও বাবা, খাওয়া শুরু করো। এই বলে তিনি খেতে শুরু করলেন। আমিও তাই করলাম। কিছুক্ষণ পর তিনি উঠে ভিতরে চলে গেলেন বিশ্রাম করতে। ওই ঘরের সংলগ্ন আর একটা ছোট ঘর ছিল, সেই ঘরেই আমি থাকব। এরা বেশ অবস্থাপন্ন, বাড়িটাও বেশ বড়, বেশ দামি আসবাবপত্র দিয়ে সাজানো। আমি একটু বাইরে বেরিয়ে দেখলাম বাড়িটা একটু নির্জন জায়গায়। আশেপাশে খুব একটা বাড়ি ঘর নেই। বাড়ির পেছনে বড় বাগান, একটা পুকুরও আছে। এখন সন্ধ্যা নেমে গেছে। দূরে দূরে দু একটা বাড়িতে প্রদীপ জ্বলে উঠেছে। আমি বেরিয়ে পড়লাম। আমি লক্ষ্য করেছিলাম ছেলেটি বেরিয়ে বাঁ দিকের রাস্তায় গেছে। একটু এগিয়ে গিয়েই দুপাশে চাষের ক্ষেত চোখে পড়ল। তারপরে আবার কয়েকটা কুঁড়ে ঘর। সোজা রাস্তায় যেতে যেতে রঘুর সাথে দেখা। সে বলল অন্ধকার হয়ে গেছে, শ্মশানের দিকে যেতে তার ভয় লাগে। সে দেখেছে দাদাবাবু ওই নদীর ধারে শ্মশানের দিকেই চলে গেল। সে এখন ফিরে যাচ্ছে, কারণ দাদাবাবুকে ডেকে এনে কোনো লাভ হয় না, সে শুনতেই পায় না। রঘু ফিরে গেল। আমি সোজা আরো অনেকটা গিয়ে একটা নদীর ধার দেখতে পেলাম। তখন বেশ অন্ধকার নেমে এসেছে। আকাশে চাঁদের আলো রয়েছে আবছা, তাই হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। চোখে পড়ল একটা জায়গায় কিছুটা আগুন জ্বলছে আর পেছনে একটা চালা ঘর। আমি চালা ঘরের দিকে হেঁটে গেলাম। গা ছমছমে একটা হাওয়া নদীর ওপর থেকে বয়ে আসছে। ঠিক সেই সময় পায়ে যেন কিসে একটা হোঁচট খেলাম। ভালো করে দেখলাম সেটা কিসের যেন একটা হাড়। কাছেই একটা শেয়াল ডেকে উঠল। আগুনের আলোতে কিসের যেন ছায়া দেখা যাচ্ছে। আমি আগেও অনেক শ্মশানে ঘুরেছি, তাই আমার ভয় ছিল না। চালাঘরটার ভেতরে মনে হচ্ছে কে বসে আছে। খেয়াল করে দেখলাম দীপু একা বসে আছে। আগুনের আলো তার মুখে পড়ছে। তান্ত্রিক কোথাও নেই, কিন্তু দীপু যেন কার সাথে কথা বলছে। সে বেশ হাসি খুশি ভাবেই কথা বলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আমি চালাঘরটার ভেতরে ঢুকলাম। দীপু খেয়াল করল না। সে কি যেন একটা গান গাইছে। আমি হালকা গলায় বললাম, দীপু, দীপু। কে কে তুমি? কেন এসেছো তুমি? চলে যাও, চলে যাও এখান থেকে। এটা আমার জায়গা। কিন্তু এত রাতে এখানে বসে তুমি কি করছো? কার সাথে কথা বলছো? কেউ তো নেই। আছে আছে, তোমরা কেউ দেখতে পাবে না ওকে। কিন্তু তোমার বাবা তোমার জন্য চিন্তা করছেন। তুমি বাড়ি যাও, এখানে কেউ নেই। তোমার ভুল হচ্ছে। না না, চলে যাও, চলে যাও তুমি। আমি ওর সাথেই থাকবো। আমার মা নেই, বাবা নেই, কেউ নেই। ও আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। আমি যাব না, তুমি চলে যাও। সে আমাকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল।
সেই নির্জন জায়গায় তার গলার আওয়াজ ছড়িয়ে পড়ল। কতগুলো কুকুর ডেকে উঠল। কুকুরগুলো এগিয়ে এলো ঘেউ ঘেউ করতে করতে, যেন আমার ওপর ঝাঁপিয়ে পড়বে। আমি আগুনটা থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিলাম, সেটা হাতে নিয়ে পিছু হটতে লাগলাম। কিছুটা গিয়ে সেটা কুকুরগুলোর দিকে ছুঁড়ে দিয়ে ছুটে গেলাম রাস্তার দিকে। যাই হোক, কোনো ক্রমে ফিরে এলাম কোমল বাবুদের বাড়িতে। রঘু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল লণ্ঠন জ্বালিয়ে। আমি ফিরে আসতে সে আমাকে ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে সে আমার খাবার এনে রেখে দিল আমার ঘরে। কমলবাবুর কথা জিজ্ঞেস করতে সে বলল কমলবাবু শুয়ে পড়েছেন। সে একটা লণ্ঠন জ্বালিয়ে রেখে বসার ঘরে বিছানা পেতে শুয়ে পড়ল। নতুন জায়গায় আমার ঘুম আসছিল না। দীপুর কথা ভাবছিলাম। দীপু কখন ফিরে আসবে? রঘু বলছিল সে প্রতিদিনই দেখেছে দীপু নাকি একটু পরেই ফিরে আসে। আমি বুঝতে পারছিলাম যে দীপুর ওপর কোনো অপদেবতা ভর করেছে, কিন্তু আবার সে তার ক্ষতি চায় না। দীপু বলছিল সে তার বউয়ের সাথে কথা বলছে। তাহলে কি কোনো ডাকিনী তার ওপর ভর করেছে? আমি অবশ্য একটা গন্ধ পেয়েছিলাম, কিন্তু শ্মশানে তো অমন গন্ধ বরাবরই থাকে। কিন্তু ডাকিনী দীপুর ওপর ভর করল কিভাবে? হঠাৎ করে তো এটা হতে পারে না। আমি মনে মনে একটা পরিকল্পনা করলাম। অবশ্য এসব কথা কিছুই কমলবাবুদের বলা যাবে না, তারা ভয় পাবেন। পরের দিন আমি কমলবাবুকে জিজ্ঞেস করলাম, দীপু এখন কোথায়? ওই চিলেকোঠার ঘরেই বোধ হয়। ও সবসময় ওখানেই থাকে। রঘু দুবার খাবার দিয়ে আসে। জানো তো, ওর যেন এখন রাক্ষসে খিদে হয়েছে। অন্তত দুজনের খাবার দিয়ে আসতে হয় ওকে। বলছিলাম, কাল রাতে কখন ফিরেছে তুমি টের পেয়েছো কিছু? টের পেয়েছি, কিন্তু তাকে জানতে দেইনি। আমি গতকাল রাতে শ্মশানে গিয়েছিলাম। দীপুকে দেখতে পেয়েছি, কিন্তু কোনো তান্ত্রিককে তো দেখতে পেলাম না। দীপুকে দেখলাম একা চালাঘরের মধ্যে বসে রয়েছে। আমি তাকে ডাকলাম, কিন্তু সে এলো না। কি বলছো তুমি? তান্ত্রিক নেই? কিন্তু কে যেন বলেছিল একজন তান্ত্রিক নাকি ওখানে আছেন। কিন্তু তাহলে দীপু কি করতে, মানে কিসের জন্য যায় ওখানে? কি মানে আমি তো বুঝতে পারছি না। আমার তো আরো চিন্তা বেড়ে গেল। হ্যাঁ, চিন্তার বিষয় তো বটে, কিন্তু আমি একবার দীপুর সাথে দেখা করতে চাই। দেখা করা যাবে? সে আমি কি করে বলি বলো তো? এখন সবই তো দেখলে তুমি। দেখো পড়ে গিয়ে, যদি তোমার সাথে কথা বলে। রঘুকেও তো ও ঘরে ঢুকতে দেয় না। রঘু দুবেলা বাইরে খাবার রেখেই চলে আসে। রঘু আমাদের সাথে অনেক দিনই আছে, তাই এখনো টিকে আছে। বলতে গেলে ওই তো দীপুকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওর জায়গায় অন্য কেউ হলে কবে চলে যেত। এসব কথা ছড়ালেই আমাদের বাড়িতে আর কোনো ঝি চাকর পাওয়া যাবে না, জানো তো। এমনিতেই গ্রামের লোকেরা আমাদের সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। একজন তো একটা ওঝা ডেকে নিয়ে এসেছিল। আমি তাড়িয়ে দেওয়াতে তারা আবার খুব রেগেও গেল। যাই হোক, কি আর বলবো। যাও, তুমি ওপরে গিয়ে একবার দেখো কিছু করতে পারো কিনা। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দোতলায় দেখলাম অনেকগুলো ঘর, কিন্তু সব তালা বন্ধ। দোতলায় ছাদের ওপরে চিলেকোঠা ঘরের সামনে দাঁড়ালাম গিয়ে। দরজা বন্ধ। আমি ঠকঠক করলাম, কোনো আওয়াজ নেই। একটু জোরে ধাক্কা দিলাম, ডাকলাম, দীপু, দীপু, দরজাটা একটু খোলো। তোমাকে একটা জিনিস দেব।
কেন বিরক্ত করছো? আমার কিচ্ছু দরকার নেই, কাউকে দরকার নেই, চলে যাও। আমার সাথে একজনকে নিয়ে এসেছি, তুমি যাকে দেখতে চাইছো তাকে। এবার হাঁট করে দরজাটা খুলে গেল। দীপু এদিক ওদিক তাকিয়ে বলল, কই কই সে কই? জানো আমি কত ডাকছি তবুও সে আসছে না। না আসছে কিন্তু আমাকে দেখা দিচ্ছে না। আমি ওকে এত ভালোবেসে ফেলেছি, এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারছি না। সে এক কাণ্ড। এত বছর পরেও আমার স্পষ্ট মনে আছে। তাকে আমি সামলাতে পারছিলাম না। আমার বেশ হাসি পেল। বললাম, ভূতের সঙ্গে প্রেম? সত্যি ঠাকুরমশাই, এমন অদ্ভুত গল্প কিন্তু আগে শুনিনি। কিশোরী আমার কথা শুনে বলল, ভূত নয়, দীপু নাকি পেতনির প্রেমে পড়েছিল। সে ব্যাপারটা আমায় আর একবার বুঝিয়ে দিল, যদিও আমি বুঝেছিলাম। আমি বললাম, হ্যাঁ বুঝলাম বুঝলাম, কিন্তু শেষ পর্যন্ত কি তাদের মিলন হলো নাকি বিচ্ছেদ হয়ে গেল? মানে আপনি কি বিচ্ছেদ ঘটালেন নাকি? না না, শেষ পর্যন্ত যা ঘটলো তোমরা কল্পনাও করতে পারবে না। আমি তো তাকে ধরে ধরে ঘরের ভেতরে নিয়ে গেলাম। একটা ছোট খাট রয়েছে, চারিদিকে বইপত্র ছড়ানো। বইপত্রগুলো কোনো সাধারণ বই নয়, পুরনো পুঁথি, তন্ত্রমন্ত্রের বই। সে বলল, আমি ওই বইগুলো থেকে মন্ত্র পড়ে তাকে আনতে চাইছি, কিন্তু সে আসছে না। জানেন, আত্মা কি করে নামানো যায় সেটাও শিখে নিয়েছি, কিন্তু সে আসছে না আমার কাছে। না না, এইভাবে তুমি পারবে না। কিন্তু তাকে কি তুমি রাতে শ্মশানের ওই চালাঘরে দেখতে পাও? হ্যাঁ দেখতে পাই তো, খুব স্পষ্ট নয় তাও দেখতে পাই। শোনো, আমি যদি তাকে না পাই তাহলে আমি প্রাণ ত্যাগ করে তার কাছে চলে যাব, এই বলে দিলাম। না না, এসব তুমি একদম কিছু ভাববে না। অনেক জন্মের সাধনার ফলে মানুষ মনুষ্য জন্ম পায়, তাকে কখনোই নষ্ট করতে নেই। তোমার মতো বিদ্বান ছেলেকে আমি আর কি নতুন করে বোঝাবো বলো তো? শোনো, আমার কিছু মন্ত্রতন্ত্র জানা আছে, তুমি যদি বলো আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ তুমি পারবে? তাকে আমার সামনে এনে দিতে পারবে? তাহলে দেখো না একটু চেষ্টা করে। সে কি তার কাকুতি মিনতি! আমি দেখলাম একে বাঁচাতে হলে আমাকে কিছু একটা করতেই হবে, না হলে সত্যি এ যদি একটা ভুল পদক্ষেপ নিয়ে নেয় তাহলে সর্বনাশের শেষ নেই। আমি তাকে বললাম, শোনো, আজ রাতে চাঁদ ডুবে গেলে ছাদের উপরে খোলা জায়গায় আমি তাকে ডাকব। যদি সে তোমাকে চায় তাহলে সে নিশ্চয়ই আমার ডাকে আসবে, কিন্তু তুমি আমাকে না জানিয়ে কিছুই করবে না। আচ্ছা বেশ, তুমি যা বলবে তাই করব, অন্য কিচ্ছু করব না। আমি নিচে এসে কমলবাবুকে সব কিছু বললাম। দেখলাম তার মুখে একটা আশার আলো জ্বলে উঠল। তিনি আমার 2 হাত ধরে বললেন, তুমি ওকে বাঁচাও বাবা। আমি আমি সঠিকভাবে তোমাকে চিনি না, কিন্তু কিন্তু তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে তোমার নিশ্চয়ই বিশেষ কিছু ক্ষমতা আছে। তুমি 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 পারবে ওকে বাঁচাতে, তুমি পারবে। খরচাপাতির কোনো চিন্তা তুমি করো না। তুমি নির্দ্বিধায় বলো কি লাগবে, কি খরচা করতে হবে, সব আমি করব, সব করব আমি। তুমি শুধু ওকে বাঁচাও বাবা, তুমি ওকে বাঁচাও। না না, এখন তেমন কিছু লাগবে না। আমি ছাদে একটা যজ্ঞ করব, তার কিছু জোগাড় লাগবে। রঘুকে নিয়ে আমি সেসব জোগাড় করে নেব, আপনার চিন্তা নেই। সেদিন প্রায় সারা দিন আমি বাইরে বিভিন্ন জায়গায় ঘুরলাম, শ্মশানেও ঘুরে এলাম। বাড়ি এসে রঘুকে জিজ্ঞেস করে জানলাম দীপু আজ বেশ হাসি খুশি ছিল, খাবারও খেয়েছে নিচে এসে। রাতে ছাদে গিয়ে যজ্ঞের জোগাড় করে যজ্ঞ শুরু করলাম। আগুন জ্বালিয়ে দীপুকে বললাম, দীপু, তুমি আগুনের দিকে তাকিয়ে তার কথা মনে করো, এক মনে ভাবো। আমি ঘি ঢেলে আগুনটা উস্কে দিলাম। দীপু প্রথমে আগুনের দিকে চেয়ে থাকার চেষ্টা করল। সে একটা ধুতি পরেছে আর খালি গায়ে সে রয়েছে। সে বেশ গৌরবর্ণ, চেহারা ভালো, মাথায় ঘন কালো এক মাথা চুল। এক কথায় সে বেশ সুপুরুষ।
আগুনের তাপে তার কপালে ঘাম ফুটে উঠেছে, গায়ে ঘাম গড়িয়ে পড়ছে। নির্জন রাত, আকাশে চাঁদ নেই, তারাগুলো মিটিমিটি জ্বলছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ছাদের আগুনে একটা অদ্ভুত আলো আঁধারি সৃষ্টি হয়েছে। দীপু চোখ বন্ধ করে ফেলেছে, তার ঠোঁট কাঁপছে, কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। আমি গম্ভীর গলায় বললাম, দীপু, আমার দিকে তাকাও, আমার কপালের দিকে তাকাও তো। তোমার মনে কি আছে আমাকে বলো। তাকাও এদিকে, তোমার কথা আমাকে বলো দীপু। বেশ কয়েকবার বলার পর দীপু আমার দিকে তাকালো। তার দৃষ্টি স্থির। কিছুক্ষণ চুপ করে থাকার পর সে বলল, আমি একটা বই পড়ছিলাম, কিন্তু মন্ত্রটা ঠিকমতো বুঝতে পারছিলাম না। শ্মশানে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে গিয়ে জোরে জোরে মন্ত্রটা পড়েছিলাম। তখনই সে আমার কাছে এলো। আমি তাকে দেখলাম আবছাভাবে। একটা মেয়ের শরীর আমাকে জড়িয়ে ধরলো, আমার সাথে কত গল্প করলো। আমি তার অস্তিত্ব অনুভব করি শ্মশানে, ওই চালা ঘরে। দেখতেও পাই কখনো কখনো, কিন্তু বাড়িতে ফিরে এলে আর তাকে পাই না। তার টানে আমি রোজ যাই ওই শ্মশানে। এত পর্যন্ত বলে হঠাৎ করে দীপুর চোখ খুলে গেল। আমি দেখলাম একটা আবছা অবয়ব দেখা যাচ্ছে তার পাশে। আমি দীপুকে সম্মোহন করেছিলাম এতক্ষণ। সম্মোহনের প্রভাবে সে সব কথা বলছিল, কিন্তু কোনো এক অশরীরই এখন তার পাশে এসে দাঁড়িয়েছে। দীপুর শরীরের সাথে তার শরীর প্রায় মিশে আছে। আমি বুঝতে পারলাম এই প্রেতিনী দীপুর শরীরে ভর করেছে। অন্ধকার রাতে খোলা জায়গায় বা শ্মশানে সে দীপুর শরীর থেকে নিজেকে বের করে দীপুকে দেখা দেয়, কিন্তু অন্য কেউ তাকে দেখতে পায় না। কিন্তু এ দীপুর কোনো ক্ষতি করছে না, দীপুকে সে ভালোবাসছে। অদ্ভুত এক পরিস্থিতি। আমি বুঝতে পারছিলাম না কি করব। এ যদি কোনো ক্ষতিকর ডাকিনী হাকিনী হতো, আমার পক্ষে সহজ হতো তাকে তাড়ানো, কিন্তু জোর করে একে ছাড়াতে গেলে দীপুর ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু চিরকাল তো এই অশরীরীর প্রেম চলতে পারে না। কোনো এক সময়ে দীপুকে ছেড়ে চলে যাবে, কিন্তু তখন দীপু নিজেকে শেষ করে ফেলবে, নয়তো এই পরিবারের ক্ষতি করে ফেলবে। না না, আমি যাব না। ও এসেছে, ওর সাথে আমি থাকবো। তাহলে তুমি চুপ করে বসো, আমি ওর সাথে কথা বলবো, দেখিও কি বলতে চায়। আমি দীপুকে স্থির হয়ে থাকতে বলে ওই অশরীরীর উদ্দেশ্যে বললাম, তুমি কি উদ্দেশ্যে ওর শরীরে প্রবেশ করেছো? কি করেই বা ওর শরীরে প্রবেশ করলে? প্রথমে কোনো আওয়াজ নেই, সব চুপচাপ। সামনের আগুন নিভে এসেছে। আমি আগুনটা একদম নিভিয়ে দিলাম। আমি আর মুখে প্রশ্ন না করে মনে মনে বারবার একই প্রশ্ন আওড়াতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর তার অবয়বটা একটু পরিষ্কার হলো। একটা সাদা স্বচ্ছ অবয়ব, কম বয়সী মেয়ে বোঝা যাচ্ছে। আস্তে আস্তে অনেক দূর থেকে আওয়াজ এলো, আমি ওর শরীরে ঢুকিনি, ওই আমাকে আহ্বান করে ঢুকিয়েছে। ও আমার আগের জন্মের স্বামী ছিল, তাই আমি সহজেই ওর শরীরে প্রবেশ করতে পেরেছি। আমি ওকে আমার কাছে টেনে নেব, আস্তে আস্তে টানবো। আমি ওকে কষ্ট দিতে চাই না। কিন্তু ওর তো এখনো অনেক আয়ু আছে, তুমি ওর শরীর থেকে বেরিয়ে যাও। আমি বেরোতে পারবো না। যদি কেউ আমাকে মন্ত্র পড়ে আহ্বান করে, তাহলেই আমি ওর শরীর থেকে বেরোতে পারবো। শোনো, তুমি এভাবে ওর শরীরে থাকতে পারবে না, এটা সম্ভব নয়। তুমি যদি আগের জন্মে সত্যিই ওর বউ হয়ে থাকো, তাহলে অপেক্ষা করো। ওর যখন আয়ু শেষ হয়ে স্বাভাবিকভাবে মৃত্যু হবে, তখন ও তোমার সাথে মিলবে। আর কোনো আওয়াজ এলো না ওপাশ থেকে। দীপু কেমন যেন আচ্ছন্ন হয়ে আছে, তার চোখ বোঝা।
সে প্রায় সামনের দিকে পড়ে যাচ্ছিল, এমন সময় একটা রাতচড়া পাখি বিশ্রীভাবে আওয়াজ করে ডাকতে ডাকতে চলে গেল আমাদের মাথার উপর দিয়ে। সেই আওয়াজে দীপু জেগে উঠল। সে বলল, কে? আমি কোথায়? ও কোথায় গেল? ও এসেছিল, তুমি দেখেছো? বলো, তুমি ওকে আমার কাছে এনে দেবে বলেছিলে। হ্যাঁ, এনে দেবো তো। তুমি এখন চলো তো দেখি, তোমার ঘরে চলো। দীপুকে কোনো রকমে বুঝিয়ে ঘরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিলাম। এরপরে ওর ওই চিলে কোঠার ঘরের বাইরে এসে গৃহবন্ধনের মন্ত্র পড়ে জল ছিটিয়ে দিলাম, যাতে অন্য কোনো অশুভ শক্তি তার ঘরে ঢুকতে না পারে। তারপর আমি নিচে নেমে এলাম আমার ঘরে। সারা বাড়ি নিস্তব্ধ, শুধু কয়েকটা লণ্ঠন জ্বালিয়ে রাখা আছে। রঘু আজ ভেতরের ঘরে শুয়েছে। আমার ঘরে এসে আমি বিছানায় শুয়ে প্রথমে ভাবতে লাগলাম কি করে দীপুকে এর থেকে বের করা যায়। ওই প্রেতিনী ওর শরীরে এমনভাবে ঢুকে আছে যে তাকে বের করা খুবই শক্ত। একমাত্র মন্ত্র দ্বারা আহ্বান করে ওকে বার করা যাবে, কিন্তু কি সেই মন্ত্র? মনে পড়ল দীপুর বিছানার ওপরে কিছু বই দেখেছিলাম, কিন্তু কোন বইয়ের কোন মন্ত্র পড়তে হবে তা তো আমি জানি না। একমাত্র দীপুই সেটা জানে। স্থির করলাম কাল সকালে ওর থেকে জেনে নিতে হবে যে কোনো উপায়ে। পরের দিন সকালে কমলবাবুর সাথে দেখা করে বললাম, দীপু এখন অনেক ভালো আছে। আশা করছি ওকে ওর এই অদ্ভুত পরিস্থিতি থেকে বের করে আনতে পারবো। আজকে রাতে আমার একটা কাজ আছে। ও আর একটা কথা, দীপুর সাথে আপনারা এখন কেউ আর কথা বলতে যাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। না 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 না, আমি কোনো কথা বলতে যাব না। তুমি ওর ব্যাপারটা যখন দেখছো, তুমিই দেখো। তুমি যেরকমটা বলবে আমি সেরকমটা করব। মানে আমরা কেউই যাবে না ওর সাথে কোনো দেখা করতে বা কথা বলতে। তুমি যা বলবে আমরা তাই করব। কিন্তু কিন্তু ওর কি হয়েছে সেটা কি আমাকে একটু বলা যাবে বাবা? হ্যাঁ, আমি চুপচাপ থাকলাম। কি করে বলবো ওনাকে যে ওনার ছেলে একজন অশরীরীর সাথে প্রেম করছে? এটা কি একটা বলার মতো বিষয়? আমাকে চুপ করে থাকতে দেখে কমলবাবু নিজেই বললেন, ও বুঝেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে কিছু বলতে হবে না। তুমি শুধু ওকে ঠিক করে দাও বাবা, ওকে ঠিক করে দাও। ও আমার একটি মাত্র ছেলে। স্ত্রীকে হারিয়েছি কত বছর আগে। মেয়েরা যে যার সংসার নিয়ে ব্যস্ত। এখন ছেলের যদি কিছু হয়ে যায় আমি কি দিয়ে বাঁচবো বাবা? তার গলা হতাশায় বুঝে এলো। ভদ্রলোককে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। মন স্থির করে ফেললাম আমাকে যেমন করে হোক দীপুকে স্বাভাবিক জীবনে ফেরত আনতেই হবে। সেদিন আমি প্রায় সারা দিনই দীপুর সঙ্গে তার ঘরে কাটালাম। সে কি কি বই পড়ে সেটা জানতে চাইলাম। এইভাবে সে কোন বইয়ের কোন মন্ত্র সেদিন শ্মশানে পড়েছিল আমি জেনে নিলাম। আমাদের বাড়িতে আমার ঠাকুরদার অনেক পুঁথি ছিল, তোমাদের তো বলেছি, কিন্তু এই যে মন্ত্রটা যেটা দীপুর বইয়ে আছে সেটা আমি কোনো দিন আগে দেখিনি। মন্ত্রটা আমি মনে মনে পড়লাম, কিন্তু কোনো অর্থ বুঝতে পারলাম না। দীপুকে বললাম, আজ রাতে আবার ছাদে যাব আমরা, ঠিক আছে? এই পুঁথিটা নিয়ে যাব। ওখানে আমরা আবার এখানে যে মন্ত্রগুলো আছে সেগুলো পড়ব। রাত হলে সময় মতো আমি তোমাকে ডেকে নিয়ে যাব, কেমন?
পড়াশোনার ব্যাপারে দীপুর খুব উৎসাহ। সে সানন্দে রাজি হয়ে গেল। দীপুর ঘর থেকে বেরিয়ে এসে আমি একটা দুশ্চিন্তায় পড়লাম। আমি যে পরিকল্পনা করেছি তার ফলাফল কি হবে সেই সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। যাই হোক, কোনো রকমে খাওয়া সেরে একটু রাত হতেই ওপরের ছাদে চলে গেলাম। আজকে আর প্রথমেই যজ্ঞের আসরে বসলাম না। দীপুকে সঙ্গে নিয়ে সেই অন্ধকার ছাদে ঘুরতে শুরু করলাম। মন্ত্রটা সারাদিন ধরে পড়ে মুখস্থ করে নিয়েছি। সেটা জোরে জোরে পড়তে শুরু করলাম। আমি জানতাম যে আগুনের সামনে সে দীপুর শরীর থেকে বেরোতে চাইবে না, তাই অন্ধকারেই ঘুরছিলাম। দীপুকে একটা জায়গায় দাঁড় করিয়ে মন্ত্রটা 3 বার জোরে জোরে বললাম। দেখলাম একটা হালকা ছায়া তার শরীর থেকে বেরিয়ে এলো। সেই ছায়াটা ধীরে ধীরে এসে আমার শরীরের কাছে দাঁড়িয়ে গেল। দীপুকে দেখলাম সে তার মাথাটা ধরে দাঁড়িয়ে আছে। আমি তার গায়ে হাত দিতেই সে পড়ে যাচ্ছিল। আমি তাকে ধরে ফেললাম, বললাম, দাঁড়াও, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? আমি গায়ে কোনো জোর পাচ্ছি না, আমাকে নিচে নিয়ে চলো। আমি তাকে ধরে ধরে একেবারে দোতলার ঘরে নিয়ে এলাম। দোতলার ঘরের সামনে আগে থেকেই একটা লণ্ঠন জ্বালিয়ে রাখা হয়েছিল। রঘু সেই ঘরের মেঝেতে শুয়েছিল। রঘুকে ডেকে দীপুর ভার দিয়ে আমি নিচে চলে গেলাম। আমি বুঝতে পারছিলাম একটা ছায়া আমার সঙ্গে সঙ্গে নিচের ঘরে চলে এলো। আমি ঘর অন্ধকার করে শুয়ে পড়লাম, কিন্তু বুঝতে পারলাম কেউ একজন আমার পাশে বসে আছে। আমার অস্বস্তি হলেও পাশে চুপ করে শুয়েছিলাম। পরদিন রঘু এসে বলল যে দীপু নাকি নিজে থেকেই নিচে নেমে তার বাবার সাথে কথা বলছে। তার আচার আচরণ একদম স্বাভাবিক। রঘুর গলার স্বরে বুঝলাম সে দীপুকে সুস্থ দেখে খুব খুশি। আমি আর কোনো কথা বললাম না। আমার ঝোলা নিয়ে একেবারে প্রস্তুত হয়ে ঘর থেকে বেরোলাম। কমলবাবুকে একবার বলে যাওয়া উচিত, তাই বাইরের ঘর থেকেই জোরে বললাম, আমি আসছি কমলবাবু, বাড়ি যেতে হবে আমাকে, আর আমার এখানে থাকার প্রয়োজন নেই। এই বলে আমি বাইরে বেরিয়ে এলাম। পেছন থেকে কমলবাবু আমাকে ডাকলেন। এ কি বাবা, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, মানে আমি চলে যাচ্ছি। আপনারা চিন্তা নেই, দীপু ঠিক হয়ে যাবে। তাও আমাকে ছাড়তে চান না কমলবাবু। তিনি আমাকে টাকা পয়সা দিতে চাইছিলেন, কিন্তু আমি কিছু না নিয়েই সেখান থেকে এক প্রকার জোর করেই বেরিয়ে রাস্তায় নেমে জোরে জোরে হাঁটতে শুরু করলাম। কমলবাবু হয়তো একটু মনক্ষুণ্ণ হলেন, কিন্তু আমি আর একটুও দাঁড়াতে চাইছিলাম না। আসলে আমি দেখছিলাম দীপুও তাদের বাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়েছে। আমি কোনো মতেই তার মুখোমুখি হতে চাইছিলাম না। আর দিনে দিনে বাড়ি পৌঁছতে চাইছিলাম। রেলপথে 2টো গাড়ি বদলে তবে আমার বাড়ি পৌঁছতে পারবো। অনেকটা পথ। যাই হোক, অনেকদিন পর অনেক পথ পেরিয়ে অবশেষে বাড়ি পৌঁছলাম, কিন্তু শরীরে একটা অস্বস্তি। কেউ যেন আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। বাড়ি পৌঁছে প্রথমেই মায়ের সঙ্গে দেখা। আমাকে দেখেই মায়ের মুখটা হাসিতে ভরে গেল, কিন্তু আবার গম্ভীর হয়ে গেল। মা ভ্রু কুঁচকে আমার দিকে চেয়ে আছেন। আমি মায়ের থেকে চোখ সরিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেলাম। মা পেছন থেকে জিজ্ঞেস করলেন আমার শরীর খারাপ কিনা, কিন্তু আমি কিছু না বলে ঢুকে গেলাম ঘরে। আমি জানি মায়ের চোখকে ফাঁকি দিতে পারবো না। মা ঠিক বুঝতে পারবে আমার কিছু হয়েছে, কিন্তু কি বলবো মাকে? এক অশরীরীকে আমি ঘাড়ে করে বাড়ি নিয়ে এসেছি। দীপুর শরীর ছেড়ে এখন সে আমার শরীরে ভর করেছে। আমি নিজেই মন্ত্র পড়ে আহ্বান করেছিলাম। এই মন্ত্রের খারাপ দিক হচ্ছে এটাই যে কোনো প্রেতাত্মা যদি কাছাকাছি থাকে, যে মন্ত্র পড়ছে সে তার শরীরে আশ্রয় নেবে।
দীপুকে বাঁচাতে গিয়ে আমি মন্ত্রটা জোরে জোরে পড়েছিলাম, ফলে সে এখন আমার শরীরে আশ্রয় নিয়েছে। কিন্তু আমি কি করে আমার শরীর থেকে একে তাড়াবো? ভাবলাম ঠাকুরদার পুঁথিগুলো একটু নেড়ে চেড়ে ঘেঁটে দেখব, কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে কারো মুখোমুখি হতে চাইছিলাম না। অবশ্য একমাত্র মা ছাড়া আমাকে কেউ ডাকাডাকি করতে আসেওনি। বাড়ির সবাই আমার হাব ভাব জানে। আমি বাড়ি ফিরেছি, এতেই সবার স্বস্তি। মায়ের হাত থেকে খাবার নিয়ে আমি ঘরেই বসে খেলাম। ঘরে একটা লণ্ঠন জ্বলছিল, সেই লণ্ঠনের আলো আমার গায়ে পড়ছিল, তাই সে একটু তফাতে ঘরের কোণে অন্ধকারে বসেছিল। আমি টের পাচ্ছিলাম তার হাতের একটা ঠান্ডা স্পর্শ আমাকে ছুঁয়ে আছে। আমার শরীরে একটা পরিবর্তন বুঝতে পারছিলাম। শরীর ঠান্ডা, মাথার মধ্যে একটা ফাঁকা ভাব, কোনো কিছু চিন্তা করার শক্তি যেন নেই। ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন বিছানায় শুয়ে আছি, লণ্ঠনটা নিভে গেছে। ঘরের জানলা দরজা সব বন্ধ। জানলার ফাঁক ফোকর দিয়ে যে আলো আসছে তাতে বুঝতে পারছি বেশ বেলা হয়েছে। কিন্তু আমি উঠলাম না, বাইরেও গেলাম না। কিছুক্ষণ বাদে মায়ের গলার আওয়াজ পেলাম, তাও উঠলাম না। আরও বেশ কিছুক্ষণ পর আমার সারা শরীরে যেন কাল ঘুমে ধরেছে এমন মনে হচ্ছিল। এমন সময় দুম করে দরজা হাট করে খুলে গেল। কে হইচই করে আমাকে ডাকতে লাগলো। প্রথমে আমি কিছু বুঝতে পারছিলাম না। কানে এলো একটা গলার স্বর। দাদা, ও দাদা, এ কি এখনো শুয়ে আছো কেন? তোমার কি হয়েছে? এই পর্যন্ত বলে সহসা সে চুপ করে গেল। বিরাজের গলা। তোমরা তো জানো বিরাজের একটা অদ্ভুত ক্ষমতা আছে। অন্যরা যা দেখতে পায় না সে সেটা বুঝতে পারে। বিরাজের গল্প তো তোমাদের বলেছি। হ্যাঁ, বিরাজ আর রাঙা কাকিমা তাদের গল্প তো শুনেছি, তবে তারপরে আর বিরাজের কথা তেমনভাবে শুনিনি। তারপরে বিরাজ কি বললো আপনাকে দেখে? ঘর অন্ধকার, তেমনভাবে আমি বিরাজের মুখ দেখতে পাচ্ছিলাম না, তবে আমি বুঝতে পারছিলাম বিরাজ আমার বিছানার পাশে দাঁড়িয়ে এদিক ওদিক ভালো করে দেখছে। তারপর সে আমাকে ছুঁয়ে ডাকলো। দাদা, ও দাদা, এ কি তোমার গা এত ঠান্ডা কেন? ও দাদা, কথা বলো না দাদা, তোমার কি শরীর খারাপ? আমি ক্ষীণ স্বরে ডাকলাম, বিরাজ, বিরাজ, তুই কখন এলি বোন? আমি তো আজ সকালেই এসেছি। এসে শুনলাম তুমি নাকি ঘর থেকে বেরোচ্ছ না, কারোর সাথে কথাও বলছো না। কি হয়েছে দাদা? কই, কিছু হয়নি তো, তুই চিন্তা করিস না। তুমি বললেই তো আমি মানবো না দাদা। আমি বুঝতে পারছি কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। আমি এখানে কারোর একটা অস্তিত্ব অনুভব করতে পারছি। কেউ তোমার সঙ্গে এই ঘরে আছে, আমি নিশ্চিত দাদা, আমি নিশ্চিত। তুই যা বিরাজ, তুই যা এখন। আমার কথা বাইরে কাউকেই বলার দরকার নেই। আমি ঠিক আছি। আমার কথা শুনে বিরাজ আর দাঁড়ালো না, সে ঝড়ের বেগে বেরিয়ে গেল। আমি চাইছিলাম বিরাজ যেন এই ঘরে না থাকে। আমার সঙ্গে যে আছে সে যদি বিরাজের কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমার এই ভয় হচ্ছিল বারবার। কারণ বিরাজ অতি অনুভূতিশীল, সে অশরীরীর অস্তিত্ব টের পেয়ে গেছে। যাক, জানি না বাইরে গিয়ে বিরাজ কি বলছে সবাইকে। সারাদিন কেউ আমাকে বিরক্ত করতে এলো না। আমার তেমন খিদের অনুভবও হচ্ছিল না। একটা ঠান্ডা হাত আমাকে স্পর্শ করে আছে এটা বুঝতে পারছিলাম সর্বক্ষণ। সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেল ঘর। কেউ লণ্ঠন জ্বালাতেও এলো না। সে আমার গায়ের কাছে এসে বসেছে, টের পাচ্ছি আমার কপালে তার হিম শীতল হাত। হঠাৎ করেই দরজার কাছে সন্ধ্যার শঙ্খ বেজে উঠল জোরে।
বিরাজ ঘরে ঢুকলো। তার পরনে লাল পাড়, সাদা শাড়ি, একটা থালায় কিছু জিনিস রয়েছে আর হাতে একটা ঘটি। সে বিছানার পাশে দাঁড়িয়ে হাতের থালার থেকে কিছু ফুল চারিদিকে ছুঁড়ে দিল, তারপরে হাতের ঘটিটা থেকে জল ছিটিয়ে দিল ঘরের সব জায়গায়, আমার গায়েও দিল। থালা থেকে শঙ্খটা নিয়ে 3 বার ফুঁ দিল। ঘরের জানলার কাছে গিয়ে সে একটা জানলা খুলে দিল। বিরাজ এবার একটা প্রদীপ জ্বালিয়ে দিল। ঘরে আলো আঁধারি। আমি আমার পাশের জনের ছটফটানি টের পাচ্ছিলাম। বিরাজ থালার উপর জ্বলন্ত প্রদীপটা নিয়ে তার আঁচলে প্রদীপের তাপ নিয়ে আমার সারা গায়ে বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে আমার সারা শরীরে তাপের সঞ্চার হলো। বিরাজ ধূপ ধুনো জ্বালিয়ে ও শাঁখ বাজাতে বাজাতে হঠাৎ করেই আমার পাশে ঘটির জল ছুঁড়ে দিল। প্রদীপের আলোয় দেখা গেল একটা কালো মতো ছায়া আমার মাথার কাছে ছটফট করছে। বিরাজ সেই ছায়ার ওপর ধূপ ধুনো ছুঁড়ে দিল জ্বলন্ত অবস্থায়। আমার তখন গায়ে জোর ফিরে এসেছে। আমি তড়িঘড়ি করে দেহ বন্ধন করে নিলাম আর বিরাজকে বললাম, বিরাজ, তুইও এদিকে চলে আয়, তোকেও দেহবন্ধন করে দি আর পবিত্র গঙ্গা জল ছেটাতে থাকি। কিছুক্ষণ পর দেখলাম কালো ছায়াটা বেরিয়ে গেল জানলা দিয়ে আর একটা পাখি খুব বিশ্রীভাবে চেঁচাতে চেঁচাতে চলে গেল বাইরে দিয়ে। আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। নিজেকে খুব হালকা লাগছিল। বিরাজ প্রদীপ হাতে বেরিয়ে গেছে। দরজা দিয়ে দেখতে পেলাম সে প্রদীপ হাতে সারা বাড়ি প্রদক্ষিণ করছে। সত্যি কি যে হতো তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না। অবশ্য কিছু একটা উপায় হতোই। আমার শরীরে ভর করে সে বেশি দিন থাকতে পারত না। আসলে শুভ শক্তির আগমনে অশুভ শক্তি সেখানে আর থাকতে পারে না। বিরাজের মতো পবিত্র এবং অনুভূতিশীল মেয়ের আগমনে সেই প্রেতিনী ছটফট করছিল। শেষ পর্যন্ত একটা পাখির দেহে আশ্রয় করে সে চলে গেল, আবার কোনো অজানার উদ্দেশ্যে। আসলে এই ধরনের প্রেতাত্মারা খুব একটা শক্তিশালী বা ক্ষতিকর হয় না। এরা শুধু কারো শরীর আশ্রয় করে থাকতে চায় যতদিন না সে মুক্তি পাচ্ছে বা তার পুনর্জন্ম হচ্ছে। এই পাখির দেহে আশ্রয় করে তাকে কতদিন কাটাতে হবে কে জানে। এবার বুঝলে বিভূতি, কেন তোমাকে বারণ করছিলাম যে না বুঝে কোনো মন্ত্র উচ্চারণ করবে না। হ্যাঁ, বুঝলাম ঠাকুরমশাই। এই পুঁথিটা আপনি রেখে দিন, যদি কোনোদিনও পাঠোদ্ধার করা যায়। আজ আমরা উঠি। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন দেবযানী চ্যাটার্জির কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প বেতাল জাগানো বাংলো। গল্পের বিভিন্ন চরিত্রে আমি রাজপ্রতাপ বসু, নিরুপম এবং বর্ণালী। শব্দ সংযোজন এবং আবহে টিম রাজপ্রতাপের ঠেক। প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। গল্পটি কেমন লাগলো আপনাদের জানিয়ে যান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে, এবং খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী গল্প নিয়ে ফিরব শুধুমাত্র রাজপ্রতাপের ঠেকে। তবে আজকের মতন এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শুনতে থাকবেন রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।